আজ আমাদের টপিক্স ভারতের শিল্প, ক্লাস 10 ভূগোল। সামনে মাধ্যমিক। ভূগোলে ভাষা দরকার নাই, ভূগোলে দরকার তথ্য আর কিছু ম্যাপ। যারা 10-এর ভূগোল শুরু করেছো তারা প্রথমেই ভারতের ম্যাপটা আঁকতে শুরু করো। ভারতের ম্যাপটা রাজ্যগুলো চিনো আগে ফার্স্ট, তাইলে তোমার ভারতের কৃষিজ ফসল, ভারতের খনিজ সম্পদ, ভারতের শিল্প, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, এই চ্যাপ্টারগুলো জল মনে হোক জল। ফার্স্টেই কাজ হচ্ছে ভারতের রাজ্যগুলো চিনো প্লিজ সবাই। আর ভূগোলের নোটস লিখবে না। দেখো সাদা বোর্ডে ভূগোল ক্লাস, তুমি ভারতবর্ষের কোনো টিচার আমার দেখা ইউটিউবে সাদা বোর্ডে ভূগোল ক্লাস নেই, এটা সাদা বোর্ডে ভূগোল ক্লাস, ঠিক আছে? ভারতবর্ষের সবথেকে যে টপ যার ভিউয়ার্স আছে সেও সাদা বোর্ডে ভূগোল পড়ায় নেই, ঠিক আছে? লেখা চলে আসে, লেখালা রিডিং পড়ে দেয়। আরেক দল তো ওর নোট থাকে, নোটগুলো রিডিং পড়ে যায়, সেইগুলায় 10K 1 লাখ ভিউ। আর এটা সাদা বোর্ডে ভূগোল ক্লাস পাইছো। যদি কোনো টিচার সাদা বোর্ডে ভূগোল পড়ায় তাহলে তুমিও সাদা খাতায় ভূগোল লিখতে পারবে, লেখা দরকার নাই কোনো। লেখা তো অটোমেটিক আমার ব্রেন থেকে লিখবো আমি। ভূগোলটা পড়িছি কি জন্য? যদি না আমি ভূগোল টিচিং কি জন্য করবো, যদি না আমি ভূগোলটা না বই দেখে পড়াবো তো, ঠিক আছে? ভাবি দেবো সবাইকে, এটা খুব দুঃখ হয় আমার এটা। নেক্সট বলছি, ভারতের ভূপ্রকৃতি বা নদ নদী, জলবায়ু, অর্থনৈতিক ভূগোলটা ক্লাস 10-এ পড়ার জন্য ফার্স্ট কাজ তুমি ম্যাপটা আগে চিনো, রাজ্যগুলো চিনো। যদি না চিনো তাহলে ভূগোল পড়ো না এখন। যতদিন না রাজ্য, তুমি অন্য কোনো কাজ ওইটাই করো, ভূগোল পড়বে না, ভূগোল বাদ দাও। ভূগোলের প্রথমত ম্যাপ কিনতে পাওয়া যায় দোকানে, বইয়ের দোকানগুলো, এবং রাজ্য কাটা থাকে, সেগুলোতে রাজ্যগুলোতে স্পেলিং করো। ক্লাস 4-এর কাজটা এখন করো, এটা তুমি 4-এর ফেলে আসা কাজ। আমি 5-এ শেখাই এটা 5 ক্লাস আমি ধরে শেখাই, 4 ক্লাসে প্রতিদিন শেখাই। এটাই তোমার ফিউচার। শুধুমাত্র ক্লাস 10-এর জন্য বলছি না, তুমি যদি চাকরি পেতে চাও, এটা চাকরি পরীক্ষার জন্য এই ক্লাসগুলো খুব ভাইটাল। এইগুলোর থেকেই চাকরি পরীক্ষায় 10 থেকে 15টা কোয়েশ্চেন আসে, যে কোনো চাকরি পরীক্ষায় ভারতবর্ষের। অর্থনৈতিক ভূগোল থেকেই বেশি কোয়েশ্চেন আসে। তাহলে তুমি যদি রাজ্য না চিনো তাহলে অর্থনৈতিক ভূগোল তোমাকে লৌহ ইস্পাত শিল্প, তোমাকে কার্পাস শিল্প, তোমাকে পেট্রোরসায়ন শিল্প, তোমাকে শিল্প ভারতের যেগুলো সিলেবাস আছে আমি পড়বই কী করে? তো আজকে আমার টপিকস হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। ভারতের শিল্পর মধ্যে আজকে আমরা পড়ব লৌহ ইস্পাত শিল্প। যদি লেখা না বোঝা যাচ্ছে বোর্ডে একটু জুম করতে পারো সবাই, ঠিক আছে? সবাই আরেকটা নোট করবে না, কেউ নোট করার দরকার হবে না, আমি শিখিয়ে দেবো কীভাবে নোট ছাড়া পড়াশোনা করতে হয়। সাথে থাকো শুধু, আমি শিখিয়ে দেবো। তুমি নোটটা তোমার বিরক্ত লাগবে, নোটটা তোমার কাছে মানে একটা বিষ মনে হবে। আর সবসময় নিজের উপর বিশ্বাস রাখো যে আমি লিখতে পারি। তুমি রচনা লিখতে পারো তো, গরুর রচনা, তাহলে ভূগোলও লিখতে পারবে। যে গরুর রচনা লিখতে পারে সেই ভূগোলের যে কোনো উত্তর নিজের ভাষায় লিখতে পারবে। আর আমি তো তথ্য দেবো, তথ্যর জন্য তুমি বই পড়বে, ভাষার জন্য বই পড়ো না। ভাষার জন্য এখানে ভাষার সাবজেক্ট হলো এইটা। ভাষার জন্য তো বাংলা ইংলিশ আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ভূগোল কোনো ল্যাঙ্গুয়েজ না, অহেতুক ভাষা দিও না ভূগোলে তথ্য দেওয়ার জন্য যতটা ভাষা দরকার। তথ্যটা দিতে চাইছি আমি, উষ্ণতা দিতে চাইছি ধান চাষের, তার জন্য একটা ভাষা তো লাগে, যে ধান চাষের জন্য এত থেকে এত ডিগ্রি উষ্ণতা প্রয়োজন। এই ধান চাষের জন্য আর উষ্ণতা প্রয়োজনটা ভাষা, আর ডিগ্রিটা তো তথ্য। সেটা তুমি নোট লিখছো, তাহলে তোমার নাম কি? তুমি তো এটা নিজের থেকে লিখতে, আমার নাম হলো তারাচরণ দাস। তো তুমি যদি এটাও নোট লেখো, আর ধান চাষের অনুকূল পরিবেশ নোট লেখো, জিনিসটা একই, আমার কাছে একই। মানে একটা জক্স, বিরাট বড় জক্স এইটা, যে তুমি ভূগোলে নোট লিখছো। তো লৌহ ইস্পাত শিল্প আজকে আমরা প্রসঙ্গ। লৌহ ইস্পাত শিল্প ভারতের কোথায় কোথায় গড়ে উঠেছে। লৌহ ইস্পাত শিল্প থেকে প্রতি বছর একটা 5 নম্বর ভূগোলের সেট করে, এবছরও সেট করো। আমি সাজেশন ভূগোল দিয়েছি, আমার ভূগোল সাজেশন 100% মিলবে, 100% ভূগোল সাজেশন মিলবে। কিছুটা বাকি আছে, আমি রিসেন্ট দেবো। তো ভারতের লৌহ ইস্পাত শিল্পের জন্য এবছর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে যত সাল পড়েছে, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। তো আজকে আমরা শিখব পূর্ব এবং মধ্য ভারতে কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। স্বাধীনতার পূর্বেই গড়ে উঠেছে, ভারতের লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সব শিল্পের মেরুদণ্ড। কেন বলে? এটাও প্রশ্ন পড়ে। দেখো কেন বলে সব শিল্পের মেরুদণ্ড? সব শিল্পের হাড়ের রিড্ডি হাড়, মেরুদণ্ডের হাড়টা, তার উপরেই সব হাড়গুলো চেপে আছে, একদম। দেখো তুমি কার্পাস বন শিল্প করবে, তো মেশিনগুলো কী বটে? কার্পাস বন শিল্পের মেশিনটা কিসের? লোহার তৈরি হয়। তাহলে লোহায় যদি না তৈরি হইতো তাহলে কার্পাস বন শিল্প কী করে তৈরি হইতো? মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তো মোটর গাড়িগুলার বডি ফডি কিসের দিয়ে তৈরি করে? লোহা দিয়ে তৈরি করে। তো লোহায় যদি না তৈরি হইতো
তাইলে তুমি মোটর গাড়ি শিল্প কথা, সব শিল্প আগে লো ইস্পাত শিল্প হয়েছে, সব শিল্পকে বাঁচাই রেখেছি, ওই জন্য একে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়। এই উত্তরটা তো নিজের ভাষায় লিখতে পারবে, এটাও ছেলে নোট করে দেখে নিবে তুমি, এটাও নোটস করছে, দেখে দেখে টুকছে, এটা মাস্টার নোট লেখায়, ছেলে নোট লেখে। কিছু তো জ্ঞান, কাণ্ডজ্ঞান থাকলেই তো লিখতে পারবে এইটা। আমি বলে দিলাম উত্তরটা, কোনো কিছু না বলে, সব ঘরোয়া ভাষায় কথা বলতে বলতে বলছি, এটা কথা বলছি, জাস্ট সবার সাথে কথা বলছি, পড়া মনেই হচ্ছে না আমার। এটা কিছু কিছু জিনিস কথা বলো, শুধু পড়া ভাবো না, তাইলেই পড়াশোনাটা সহজ লাগবে। এবারে ভারতের স্বাধীনতার পূর্বে জেলা লৌহ ইস্পাত, আমি ভারতের ম্যাপটা সাইডে আঁকতে হবে, সাইডে ছোট করে আমি বলেছি খাতা দেখার সময়, লাস্টে হমড়া চমড়া ম্যাপ আঁকার কোনো প্রয়োজন নাই। এইটা শিখো সবাই, এইটা বসে আঁকো প্রতিযোগিতা শিখো, বসে আঁকো, শুয়ে আঁকো, যে কোনো আঁকো, যে কোনো ভঙ্গিমাতে আঁকো। হ্যাঁ, বসে আঁকো শুনলে আমার হাসি লাগে, যুগ যুগ ধরে কেউ দেখেনি এখন বসে আঁকো কী জন্য, এখন দাঁড়িয়ে আঁকার যুগ, ডেস্ক দিয়ে দাও, ছেলে দাঁড়াই দাঁড়াই এঁকবে, তাও নাম কম্পিটিশানটার নাম হচ্ছে বসে আঁকো, যতই দাঁড়ায় আঁকুক শুয়ে আঁকুক তাও কিন্তু নাম সেই বসে আঁকো। তো অদ্ভুত সব সবাই। তো এখন এই ভারতের ম্যাপটাতে আমি দেখাবো কোথায় কোথায় ভারতের লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। দেখো, ভারতের স্বাধীনতার পূর্বে তামিলনাড়ুর পেট্রোনাভো প্রথম গড়ে উঠেছিল। তামিলনাড়ুর পেট্রোনাভো, সাল কত সাল? পেট্রোনাভো, এইটা 1830 সালে গড়ে উঠেছিল। এইটা তামিলনাড়ু রাজ্য, সবাই জানো, পেট্রোনাভো প্রায় এইখানটাতে আছে। এইখানে প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল ভারতে। এটা 1 নম্বর তথ্য। এই তথ্যটা যে কোনো চাকরি পরীক্ষায় পড়ে। এটা অনেক আগে, 1830 সাল, মানে বুঝতেছো রামমোহনের সময়, ব্রাহ্ম সমাজ ইতিহাসে, ঠিক আছে, সেই সময় গড়ে উঠেছিল এইটা। অবশ্যই ব্রিটিশরা করেছিল। দেখো, মুঘল যুগ 1600 সাল থেকে প্রায় ব্রিটিশরা ভারতের দখলে আসছিল আস্তে আস্তে। 1765, 1757 তো পুরাপুরি মুঘল যুগ, তাহলে ইংরেজদের একটা অবদান তুমি পাই গেলে। 1830 সালে ওরা লৌহ ইস্পাত শিল্প করেছিল তামিলনাড়ুতে। চেন্নাই প্রেসিডেন্সি করেছিল, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা 3টা প্রেসিডেন্সি ছিল, তো চেন্নাই প্রেসিডেন্সির আন্ডারে এটা হয়েছিল পেট্রোনার মধ্যে প্রথম। তথ্য বুঝতে পারছো? আজকের টপিক আমার, এই ভিডিওর টপিক ভারতের পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম লেখো। প্রশ্নটা লিখে নিতে পারো, আমি নোট লেখাচ্ছি না, প্রশ্নেরও নোট লেখা, প্রশ্নটা লিখে নাও। কোন প্রশ্ন আমরা পড়ছি আজকের ক্লাসটায়? আজকের পড়ছি পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম। অর্থাৎ তোমার বইয়ে যতগুলো লৌহ ইস্পাত কেন্দ্র আছে সবগুলাই 99% পূর্ব মধ্য ভারতে আছে। শুধুমাত্র ওই কর্ণাটকের ভদ্রাবতীটা বাদ আর তামিলনাড়ু সালেম মালেম ওইগুলা বাদ আছে, বাকি আমার পূর্ব মধ্য ভারত সবটাই পড়িছে, ঠিক আছে। এরপর গড়ে উঠেছিল 2 নম্বরে ভারতের, দেখো তামিলনাড়ু দেখাইলাম আমি ম্যাপে, কোথায় তামিলনাড়ুর পেট্রোনাভো। তারপর গড়ে উঠেছে বর্ধমানের কুলটি, বর্ধমান মানে পশ্চিমবঙ্গের, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা ব্রাঞ্চ করেছিল। এই সালটা কত? কুলটি, এইটা 1870 সাল। এইটা তার মানে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা ব্রাঞ্চ করেছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো 3টা ব্রাঞ্চই ছিল ভারতে, একটা কলকাতা ব্রাঞ্চ, একটা চেন্নাই ব্রাঞ্চ, একটা মুম্বাই ব্রাঞ্চ। তো এইখানে একটা শিল্প করেছিল ওরা বর্ধমানের কুলটিতে। দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব চলছিল অনেক দিন আগের থেকে, 1765 সাল থেকে। আর ইংরেজরা এসেছিল বলে ওরাও, যে উপনিবেশটা আছে ভারত, বিভিন্ন উপনিবেশে ওরা শিল্প করেছে, তো ভারতও একটা উপনিবেশ ছিল ওদের, এইখানে ওরা শিল্প করে দিয়েছে। এটা তো খারাপ কাজ না ভালো কাজ? তুমি লাও এই ব্যাপারটা তোমার উপর ছেড়ে দিলাম, ভালো কাজ না খারাপ কাজ। এটা ইংরেজের এই অত্যাচারটি করেছিল ওরা, ঠিক আছে। কী অত্যাচার করেছিল? এখানে একটি লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছিল, একটি অত্যাচার প্রথম ইংরেজদের। হ্যাঁ, কত সালে এটা? 1870। 3 নম্বর, জামশেদপুরে একটা গড়ে উঠেছিল, জামশেদপুর, কেয়ার দাও, জামশেদপুর ঝাড়খণ্ডের এইখানটায়। এটা 1907 সালে, আমার মনে আছে। এটা চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এটাকে টিস্কো বলা হয়, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। দেখো, এই বিষয়ে এটা পড়তে পারে বড় প্রশ্ন, জামশেদপুরে কেন শিল্প গড়ে উঠেছে। কারণ জামশেদজি টাটার মৃত্যু হয়েছে, তার স্মরণে কোয়েশ্চেনটা আসার চান্স আছে, ঠিক আছে। রতন টাটার মৃত্যু হয়েছে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফও দিতে পারে, ইংলিশের আনসিনও আসতে পারে, এটা সবাই ধ্যান দিবে। এই কোয়েশ্চেনটা টপিক্সটা খুব ভালো টপিক্স এই বিষয়ের জন্য। হ্যাঁ, যারা ভূগোল কোয়েশ্চেন করে তারা যদি একটু সচেতন থাকে, এই কোয়েশ্চেনটাই দেওয়া উচিত বিষয় স্মৃতিচারণের জন্য, যে জামশেদপুরে কেন লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এই বিষয়ে পূর্ব মধ্য ভারত নাই বা পড়লে উত্তরটা একই। আরে জামশেদপুর পড়ুক আর পূর্ব মধ্য পড়ুক, জামশেদপুর লিখলে একটু সহজ এগুলো ব্যাপারটা, আর পূর্ব মধ্য ভারত পড়লে গোটাটাই পড়বে। আমার টার্গেট হচ্ছে এর পরের ভিডিওটা ইম্পর্টেন্ট, সবাই দেখবে। পূর্ব মধ্য ভারতে কী কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, 99% চান্স আছে এই বছর পড়ার ভূগোলে। প্রতি বছর মাধ্যমিকে পড়ার চান্স আছে, আগে বছর না পড়লে। কিন্তু সাবঅর্ডিনেট কোয়েশ্চেনও দিয়েছে যে কেন টাটাতে কেন গড়ে উঠেছে, ওটাও 5 নম্বর থাকে। ওটাও আমি ওই উত্তরটাতে কভার করবো, টাটাতে কেন গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে সেটা তো পরের ভিডিওতে আসবে। এখন গড়ে উঠেছে কোথায় সেটা দেখো, জামশেদপুর। এইটা জামশেদপুর ম্যাপ পয়েন্টে আসতে পারে। এইটা বর্ধমানের কুলটি কাছাকাছি। এটা পেট্রোনাভো তামিলনাড়ুর, এটাই ফার্স্ট, এটা খুব ইম্পর্টেন্ট, তামিলনাড়ুর পেট্রোনাভো। কিন্তু যদি বলো মডার্ন কোথায় গড়ে উঠেছে, তামিলনাড়ুর পেট্রোনাভোটা
থাকেও মডার্ন কোনটা? মডার্ন বর্ধমানের কুলটি নাম্বার 1 মডার্ন লৌহ ইস্পাত কারখানা। 4 নম্বর একটা রাউরকেল্লা, কোথায়? কর্ণাটক না, 4 নম্বরের স্বাধীনতার আগে কর্ণাটকের ভদ্রাবতী। কর্ণাটকের ভদ্রাবতী, এইটা 1907 সালে গড়ে উঠেছিল, ধ্যান দিবে, এটা চাকরি পরীক্ষাতে পড়ে। কর্ণাটকের ভদ্রাবতীতে গড়ে উঠেছিল। বার্নপুরের এইটা 1923-এ। আর ইস্কোতে কখন গড়ে উঠেছিল? আর বার্নপুরের ইস্কো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে? সিও মানে কোম্পানি, এস মানে স্টিল, ইন্ডিয়ান আয়রন, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিস্কোর পুরো নামটা টাটা আয়রন, আই মানে আয়রন, স্টিল কোম্পানি, সিও মানে কোম্পানি, লাস্টেরটা কোড বোর্ডে গেলা। টিস্কো, ইস্কো খুব ইম্পর্টেন্ট, সবাই জানো নিশ্চয়। তো ইস্কো হচ্ছে বার্নপুর, এখন বর্তমানে বার্নপুর আর যেটা কুলটি সেটা একসাথে জাঙ্ক হয়ে গেছে, এটা একটাই হয়েছে। এই গেল এলা স্বাধীনতার সব পূর্বে। এইটা 1919 সালে হয়েছিল বার্নপুর। সবাই তথ্যগুলো লেখো, তথ্য ইম্পর্টেন্ট ভূগোলে, ভাষা না। এইগুলা স্বাধীনতার আগে, এইখানটাই বার্নপুর, আরে কুলটির সামনেই বার্নপুর হয়ে গেল। স্বাধীনতার পূর্বে তাহলে যদি বলে কারখানা কয়েকটির নাম বলো ভারতবর্ষের, 2 নম্বরের ভূগোলে দিয়ে দিল। 2 নম্বর তো সেট করতে পারে। তুমি কি বলবে? তামিলনাড়ুর পেট্রোনাবো ফার্স্ট, এটা চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি সাথে সাথে চাকরি পরীক্ষা কভার করছি, এটা চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লাল স্কেচ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ুর পেট্রোনাবো। বর্ধমানের কুলটি আধুনিক। জামশেদপুর 1907, প্রথম বেসরকারি, এটা প্রথম বেসরকারি, বাকিগুলো সব সরকারি ছিল, বুঝতে পেরেছ? আর কর্ণাটকের ভদ্রাবতী 1923, আর বার্নপুর ইস্কো। আমি ম্যাপে পজিশনে দেখাচ্ছি, কর্ণাটকের ভদ্রাবতী এইখানে। কর্ণাটক রাজ্য তো চিনো সবাই, ভদ্রাবতী এইখানে, বাস কর্ণাটকের ভদ্রাবতী হয়ে গেছে। এই গেল স্বাধীনতার পূর্বে, 1947 সালের আগে এইগুলা ব্র্যান্ডগুলো এইগুলা। আবার বলছি, ভারত লৌহ ইস্পাত শিল্পে বিশ্বে 2য় স্থান অধিকার করে। তথ্য নোট ডাউন। স্পঞ্জ আয়রন কারখানাতে, স্পঞ্জ আয়রন যেমন আমাদের এখানে এইখানে আছে দুর্মটের গোড়ায়, কী নাম জোরে বলো? সাম স্টিল না, সাম স্টিল স্পঞ্জ লয়, লৌহ ইস্পাত কারখানা বটে। ওই যেখানটা আছে ওইখানটায়, গুটতলার ওইখানটায়। আচ্ছা ঠিক আছে। আর স্পঞ্জ আয়রন কারখানা যেখানে সেখানে আছে ইন্ডিয়াতে অনেক। এইটা স্পঞ্জ আয়রন কারখানাতে ইন্ডিয়া ফার্স্ট, আর লৌহ ইস্পাত কারখানাতে ফার্স্ট, সেকেন্ড চীনের পর। এই তথ্যটা মনে রাখবে। এরপর আমি স্বাধীনতার পরে কয়েকটা গড়ে উঠেছি, সেইগুলো ইম্পর্টেন্ট দেখো। এটা আমি মুছছি, সবাই নোটস ডাউন করো। এগুলো তথ্য বটে, সব ভূগোল বই পাবে, তাও একটা নোট ডাউন করো। তো কোন জায়গায় তুমি ধ্যান দেবে সেটা বলছি। ভূগোল বই তো আছে এই তথ্যগুলো, আমি ভূগোল বই থেকে পড়াশোনা করেছি, তারপর আমার মাথায় ঢুকিয়েছে, কিছু তথ্য আমি হেল্প নিচ্ছি। কিন্তু এমন নয় যে বইটা রিডিং পড়ছি বা কোনো সাদা বোর্ডে লেখা চলে এসছে, আমি রাইট মেরে যাচ্ছি, স্টাইল মেরেছি, শুধু ড্রেসটা স্টাইল দিয়েছি। আর লেখাগুলো তো পাবলিক দেখছেই না, যে লেখাগুলো তো টিচার নিজে দিচ্ছে না, টিচার তো লেখা চলে আসছে, তারপরে রিডিং পড়ছে। যেমন তুমি তোমার বইটা নিয়ে আর এইটারে পড়ে গেলে, তুমিও যা টিচারও তা তোমার, আরে টিচার তো না দেখে বইটা পড়াবে। নেক্সট, স্বাধীনতার পরে গড়ে উঠেছে দুর্গাপুর, একটা গড়ে উঠেছে বোকারো, একটা গড়ে উঠেছে রাউরকেল্লা, অনেক গড়ে উঠেছে। রাউরকেল্লা নোট ডাউন করবে সবাই। একটা গড়ে উঠেছে ভিলাই, ঠিক আছে? আমি সব তথ্য বলছি, এটা স্বাধীনতার পরে গড়ে উঠেছে। আর এই 2য় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল ভারতের, 1965-70 এই সালগুলো এলা সব গড়ে উঠেছে। স্পেশাল সাল দেওয়ার দরকার নাই, সব স্বাধীনতার পরে ভারতে যখন ভারতের সরকার তৈরি হইল, ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল, তারপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হইতেছিল, প্রথম দ্বিতীয়। জওহরলাল নেহরু প্রথম পঞ্চবার্ষিকী, তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 60-এর দশকগুলায় জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, তখন ভারতের এই সব দুর্গাপুরে স্টিল কারখানা হয়েছে, দুর্গাপুরে, তারপর বোকারোতে হয়েছে, রাউরকেল্লা। আচ্ছা, দুর্গাপুরটা কোথায়? পশ্চিমবঙ্গের এইখানটায়। দেখো আমি নতুন করে ম্যাপটা করে দিচ্ছি, আগের ম্যাপটা ভুলে যাও, নতুন করে ম্যাপ দিচ্ছি আমি এখানে। আবার ম্যাপ আঁকতে শিখো সবাই, আর রাজ্যগুলো চিনো, ফার্স্ট কাজ এইটা। তারপরে এইসব ক্লাসের জন্য তুমি মোবাইল অন করো, নাহলে এইসব ক্লাস করবে না তুমি, তার থেকে মোবাইলে অন্য এন্টারটেনমেন্ট লাও, গান শোনো। ভারতের যদি রাজ্য চিনো তুমি, তবেই এই ক্লাস করতে আসো, নাহলে তোমার জন্য ঠিক আছে, নোট লেখো তুমি, তোমার জন্য পারফেক্ট ওইটাই, ঠিক আছে? এইসব দরকার নেই তোমার। মাধ্যমিকে কোনো মতে চালাইন দাও, 80 নম্বর তুলে দাও ভূগোলে নোট করে। এইবারে এইটা দুর্গাপুর, দেখো বোকারো ঝাড়খণ্ডে, আমরা সবাই জানি। আর রাউরকেল্লা উড়িষ্যাতে, আমার মোটামুটি এটা উড়িষ্যা। আর ভিলাই ছত্তিশগড়ে। দেখো এগুলো সব পূর্ব মধ্য ভারত। মধ্য ভারত বলতে ছত্তিশগড় বুঝাচ্ছে, পূর্ব ভারত বলতে উড়িষ্যা, দুর্গাপুর, সব পূর্ব ভারত। এই এলাকাটা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারত। তাহলে এখানে কোন কোন কারখানা, লৌহ ইস্পাত কারখানা আমি এখন জানতে পারলাম সব মিলে। দেখো স্বাধীনতার পরে এইগুলা 4টা নাম বলো, দুর্গাপুর, বোকারো, রাউরকেল্লা, ভিলাই।
ভিলাইয়ের শর্ট নাম হচ্ছে হিন্দুস্তান স্টিল লিমিটেড, বোকারোরটা হিন্দুস্তান স্টিল লিমিটেড, আর ভিলাইয়েরটা আমি ওটা করে দিচ্ছি। আর রাউরকেল্লাতে গড়ে উঠেছে একটা, আর বিশাখাপত্তনম, সরি এইটা খুব ইম্পর্টেন্ট, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমকে শর্টে কি বলে? ভিএসএল। ভিএসএল এটা হচ্ছে ভদ্রাবতী স্টিল লিমিটেড, হ্যাঁ কোম্পানি ভিএসএলটা। আর ওইটা যেটা বললাম এইচএসএল, এটা হিন্দুস্তান স্টিল লিমিটেড। বোকারোটা এখন সব থেকে ভারতের টপ মোস্ট লো ইস্পাত কারখানা এখন ভারতের। তো এগুলো সব দেখো, বিশাখাপত্তনমটা এইখানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তাহলে কি বললাম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ছত্তিশগড়ের ভিলাই, উড়িষ্যার রাউরকেল্লা, ঝাড়খণ্ডের বোকারো, পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্বাধীনতার পর। আর পশ্চিমবঙ্গে তো ইস্কো তো আছেই, ঝাড়খণ্ডের তো একটা বেসরকারি কোম্পানি বোকারো ছাড়াও টাটা আছে, যেটা বেসরকারি 1907। টাটা তো ইন্ডিয়ার একটা টপ মোস্ট এখন, কিন্তু ওটা বেসরকারি, সরকারি লয়, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট লয় এটা, কিন্তু ইন্ডিয়ার লোকই চাকরি পায়। ব্যাপারটা কি, ইন্ডিয়ার অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে, শুধুমাত্র বেসরকারি এটাই যা। তাহলে এই সব জায়গাগুলোয় কেনে লো ইস্পাত কারখানা গড়ে উঠেছে। আর একটা চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যারা চাকরি পরীক্ষার্থী এবং ভূগোলের যে এমসিকিউ পড়ে সেটা তো দিত। দেখো একটা আমার কোড আছে, দুর্গার ছটা বিটি, অর্থাৎ দুর্গাপুর কারখানাটা সব বিদেশ থেকে হেল্প নিয়েছে আমাদের এখানে প্রজেক্ট করার জন্য। এটা ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণাধীন। আমার কোড আমার মনে রাখতে সুবিধা হয়, দুর্গার দুটা বিটি, তো দুর্গাপুরটা ব্রিটিশ। দুর্গার দুটা বিটি লক্ষ্মী সরস্বতী, তো দুর্গাপুরটা ব্রিটিশ। রাজা মানে রাউরকেল্লাটা জার্মানি, এটা জার্মানির কুপস অ্যান্ড ডেমস কোম্পানি হেল্প করেছিল তৈরি করতে। আর বাকি সব সোভিয়েত রাশিয়া, ইন্ডিয়ার যত আছে, যত কারখানা আছে ভারতের, কোন দেশ হেল্প করেছে করতে, মানে প্রযুক্তি কোন দেশ, টেকনোলজি কোন দেশ দিয়েছে। ভারতের টেকনোলজি তো খুব খারাপ, বিদেশ থেকে টেকনোলজি নিয়ে আসে কারখানা করার জন্য। যত লো ইস্পাত কারখানা বললাম তোমার নামগুলা, সব টেকনোলজি দিয়েছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। দুটা কোড রাখো শুধু মনে, দুর্গাপুরটা ব্রিটিশ আর রাউরকেল্লা জার্মানি। বাকি সব কোথায় সোভিয়েত রাশিয়া। মাথা খারাপ করার দরকার নেই, বাকিটা পড়ারই দরকার নাই। তো দুটা পড়াও তুমি, দুর্গাপুর ব্রিটিশ আর রাউরকেল্লাটা জার্মানি, তুমি বই খোলো, বাকি সব সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া মাথায় প্রেশার লিবার কী দরকার, সব সোভিয়েত। এর চাকরি পরীক্ষায় পড়ে, চাকরি পরীক্ষার স্টুডেন্টরা খুব ধ্যান দেয় এটা অনেক কোয়েশ্চেন দেয়, যে তোমার পড়ল ভিলাই কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে, সোভিয়েত রাশিয়া। তুমি মনে রাখো দুর্গাপুর নয় একমাত্র, দুর্গাপুর ব্রিটিশ মানে ইংল্যান্ডের আন্ডারে গড়ে উঠেছে, প্রযুক্তি ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। আর কি বললাম, রাউরকেল্লাটা জার্মানি, যে উড়িষ্যার রাউরকেল্লা কারখানাটি কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যা। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, ভিলাই ছত্তিশগড়, বোকারো ঝাড়খণ্ড, টাটা ঝাড়খণ্ড হয়েছে। ইস্কো যেটা বার্নপুর কুলটি মিলে এখন পশ্চিমবঙ্গ, দুর্গাপুর পশ্চিমবঙ্গ। তোমাকে এই কারখানাগুলো হচ্ছে পূর্ব মধ্য ভারতের। দেখো পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত কারখানার নাম জানো আগে, তবে তো উত্তর করতে পারবে কেন গড়ে উঠেছে এটা। এর পরের ভিডিওতে আমি কেন গড়ে উঠেছে দেবো। এখন আমি শুধু বললাম যে কোন কোন জায়গায় পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত কারখানা। ভারতের এইটাই হচ্ছে পুরো ভারতের অর্থনীতির একদম মেরুদণ্ড। পূর্ব এইটা দেখো ভারতের ইস্ট, এইটা মিডিল। তো ছত্তিশগড়, বিশাখাপত্তনম, রাউরকেল্লা প্রায় মিডিলের মধ্যে এসছে। আর দুর্গাপুর, বোকারো, টাটা, ইস্কো দেখো পশ্চিমবঙ্গের দুটি, ওয়েস্ট বেঙ্গলে দুটি কারখানা আছে। কি কি বললাম, দুর্গাপুর আর বার্নপুর, যেটা ইস্কো। দুর্গাপুরটা প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ঝাড়খণ্ডের আছে কোটা, আমাদের সিলেবাসে দুটা, বোকারো, টাটা। ছত্তিশগড়ের একটি কারখানা পড়বে তুমি ভিলাই, উড়িষ্যাতে রাউরকেল্লা একটা, আর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। 2, 2, 4, 5, 6, 7টি কারখানা হচ্ছে পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত কারখানা। পূর্ব মধ্য ভারতে এবারে তোমাকে প্রশ্ন মারতে পারে দু ধরনের। ভিলাই শিল্পটি গড়ে ওঠার কারণ আলোচনা করো, ঠিক আছে, শুধু ভিলাই মেরে দিল, তথ্য তো দিতে হবে। সব কাঁচামাল ভিত্তিক শিল্প। লো ইস্পাত শিল্প কোন শিল্প? লো ইস্পাত শিল্প হচ্ছে কাঁচামাল ভিত্তিক শিল্প, খনিজ সম্পদ ভিত্তিক শিল্প। এখানে খনিজ দরকার, কি কি দরকার, আকরিক লোহা দরকার। ফার্স্ট ভাত করতে গেলে কি দরকার, তোমাকে যদি বলে ভাত গড়ে ওঠার কারণগুলি লেখো, তো তুমি নোট করবে। প্রথমত চাল দরকার, ফার্স্ট কাজ চাল, তারপরে জল, আনুষঙ্গিক এবারে চালেরকে হেল্প করছে, তারপরে আগুন, সেগুলো কোথায় কোথায় পাওয়া যায় লিখতে হয়েছে তোমাকে। তোমার ঘরে ভাত হওয়ার কারণগুলি লেখো, তুমি লিখবে। আমার ঘরে প্রথমত চাল আছে, আমার ঘরে জল আছে, আমার ঘরে আগুন আছে, পয়েন্টগুলো ওইটা দিবে। এটা অক্কেল বলা হয়, পড়াবো নয় তোমার এটা। তেমনি ভারতবর্ষে যখন লো ইস্পাত গড়ে উঠবে, তো তুমি খনিজ সম্পদগুলোর উপর জোর দিতে হবে। কী কী খনিজ সম্পদ আমি বলছি এর পরের ভিডিওতে, সবাই দেখো কী করে আমরা যে কোনো গড়ে উঠুক সেটাও পারবো। একটা ভিডিওতে দেবো, একটা ক্লাসে,
দুর্গাপুর যদি বলে দুর্গাপুর শিল্পটা কেন গড়ে উঠেছে, তারও উত্তর পাবে তুমি। আর পূর্ব মধ্য ভারত যেটা ব্র্যান্ড কোয়েশ্চেন এই বছরের, প্রতি বছর ভূগোলে ব্র্যান্ড পূর্ব মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত গড়ে উঠেছে তার কারণটাও তুমি পাবে। তথ্য, সলিড তথ্য পাবে, ভাষা নয়। লেখা ছোট, স্ট্যান্ডার্ড, লেখা সাজানো, সব একটা ক্লাসের মধ্যে আসছে। নেক্সট ভিডিওতে আসবে, সবাই সাথে থাকো। এর আগের আমি খাতা দেখার ভিডিওটা একটু খাতা দেখার কৃষিজ ফসলের আরও ভিডিও দেবো। আমি কৃষিজ ফসলের ধানটা দিয়েছি স্টাইল, ধানের স্টাইলে বাকি সবগুলো লেখার চেষ্টা করো। সব লেখা একই, নোটস করবে না। আগে বছর যেটা পড়েছে সেটা বাদ দিয়ে বাকি সব ইম্পর্টেন্ট। কেউ তোমাকে বোকা বানানো সাজেশন কোনো না। আগে বছর যেটা পড়ে গেছে বাকি প্রতিটি আসতে পারে, তোমার রিক্স। বাকি যদি পড়ে গেলো কোনো সাজেশন, সেটা রিক্স নেওয়া হয়েছিল, সেটা ভালো কাজ হয়নি, তোমার তো জ্ঞান বাড়লো না, পরে চাকরি পরীক্ষায় কী হবে। আর লৌহ ইস্পাত কারখানারও সব কারখানাগুলো গড়ে ওঠার কারণকেও আমি টানবো, এই 7টা কারখানায়। আর 7টা কারখানায় ভারতের কোন জায়গায় অবস্থিত দেখতে পাচ্ছ? পূর্ব এবং মধ্য ভারতে। তোমরা নোট ডাউন করলে সবাই স্বাধীনতার পর কোন কোন কারখানা গড়ে উঠেছে, স্বাধীনতার আগে কোন কোন কারখানা গড়ে উঠেছে, এবং সেই কারখানাগুলি কোন রাজ্যে অবস্থিত সেটা আমি বলেছি। সেই কারখানাগুলি গড়ে উঠতে কোন দেশ সাহায্য করেছিল সেটা বলেছি। তার মধ্যে কোনটা প্রথম সেটা বলেছি। প্রচুর তথ্যে ভরা এই আজকের ক্লাসটা থেকে চাকরি পরীক্ষায় তুমি 2টি কোয়েশ্চেন পাবে, মিলিয়ে নেবে আমাকে জীবনে যখন চাকরি পরীক্ষা দিতে যাবে। আর যারা চাকরি পরীক্ষার জন্য পড়েছো তারা তো জানো এইগুলোই পড়ে, তারা তো অনেক পরীক্ষা দিয়েছে অলরেডি। দোহাই তোমাদের, সবাই নোট করবে না। পরিচ্ছন্ন ভূগোল পড়ব, পরিষ্কার ভূগোল পড়ব। আমি সাদা খাতায় ভূগোল লিখবো, সব কিছু। সাদা বোর্ডের টিচাররা ভূগোল পড়ায় যারা, তাদের ক্লাস দেখব। অহেতুক আজগুবি ক্লাস দেখব না। কেউ যেমন আমাকে বোকা না বানাতে পারে পৃথিবীতে। ওকে।